আমি ইফাজ আহমেদ চৌধুরী বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজিতে আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতাম। 19-20 সেশনের ছাত্র আমি। তো কিছু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে এখনও আমি আমার পড়াশোনা কন্টিনিউ করছি। তো 11 এপ্রিল 2022 আমি যথারীতি আমার বাসা থেকে মসজিদের উদ্দেশ্যে রওনা হই জোহরের নামাজ আদায় করার জন্য। তো এর আগে আমার বাসায় কিছু বিড়াল ছিল যাদেরকে আমি টেক কেয়ার করতাম। তো অসুস্থ হওয়ার কারণে আমি গিয়েছিলাম একটা ভেটেরিনারি ক্লিনিকে। তো সেখানে রিসিপশনিস্টের সাথে কথা বলার পর আমি বের হই এবং জোহরের নামাজ আদায় করে মিরপুর 1-এর সনি সিনেমা হলের সংলগ্ন যেই ইনফিনিটি একটি দোকান আছে আর কি, কাপড়ের দোকান, সেখান থেকে যাওয়ার সময় একটা কালো মাইক্রো, তার হাতের বামে একটা রোড ছিল। রোডটা আর কি দুপুর হওয়ার কারণে যথেষ্ট আর কি নীরব হয়ে গিয়েছিল, ভর দুপুরে গরম ছিল। তো সেখানে মাইক্রোটা আর কি বামে ঢুকিয়েই সেখান থেকে কয়েকজন নেমে তাদের আর কি যে গেটটা খুলে আমাকে কয়েকজন মিলে ভেতরে টেনে ঢুকিয়ে ফেলে। তো প্রথমত আমি ভাবছিলাম যে রমজান ছিল তখন, 10ই রমজান মোস্ট প্রবাবলি। তো যার কারণে আমি ভাবছিলাম যে হয়তো ছিনতাইকারী আমাকে আটক করার চেষ্টা করতেছে। যখন আমি আর কি তারা আমাকে নিয়ে নেয় ভেতরে নেওয়ার পর তারা অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে। প্রায় 10-12 জন ছিল গাড়িতে। পরবর্তীতে তাদের মধ্যে একজন আমাকে বলতেছে যে তুমি চোখটা নিচু করে ফেলো, কারণ অন্যান্যরা বলছিল যে তাকে চোখ বেঁধে ফেলার জন্য বা জম টুপি পরিয়ে ফেলার জন্য। এরই মধ্যে আমার ওয়াইফ, তখন আমার অলরেডি তখন আমি ম্যারিড ছিলাম, আমার ওয়াইফ ছিলেন 3 মাস অন্তঃসত্ত্বা, তিনি আমাকে কল দিচ্ছিলেন বেশ কয়েকবার। এটা দেখার পর আমি আসলে আনসেন্সর্ডভাবে বিষয়গুলো বলতে চাই, অর্থাৎ যে সকল অফিসাররা জড়িত ছিলেন তাদের নামগুলো উল্লেখ করে আমি আমার বক্তব্যগুলো কন্টিনিউ করতে চাচ্ছি ইনশাআল্লাহ। তো অ্যাসিস্ট্যান্ট কমিশনার ওবাইন, তিনি আমাকে বলতেছিলেন যে দেখো ভাই, তুমি আমাদের টার্গেট না, তোমাকে আমরা ছেড়ে দিব। এই বলার পর আমার ফোনটা আমার হাত থেকে নিয়ে আমার ওয়াইফের যে কলগুলো আসছিল সেগুলো আর কি কেটে ফোনটা বন্ধ করে দেয়। এবং পরবর্তীতে আমি ছিনতাইকারী ভেবে তাদের সাথে কোনো প্রকার আর কি ধস্তাধস্তি বা কথা কোনো কিছুই বলতে চাচ্ছিলাম না। তো মাথা নিচু করে অনেকক্ষণ যাওয়ার পর যখন গাড়িটা ডিবি অফিসের ওখানে আসে, তখন আমি আর কি বিষয়টা আঁচ করতে পারি যে কিছু একটা ভুল হচ্ছে, কারণ ওটাই ছিল আমার কোনো আইন প্রণয়নকারী সংস্থার কোনো বিল্ডিংয়ে ওইটাই প্রথম যাওয়া। লাইফে কখনো থানায়ও আমি যাইনি কখনো। তো যাই হোক, পরবর্তীতে তারা আমাকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ওবাইনের রুমে নিয়ে গিয়ে একজন কনস্টেবল ছিলেন, তার নাম মাহাতাব উদ্দিন। তিনি আমাকে একটা ছবি দেখায় যে এই লোকটা আপনি কিনা। তো তার শেভ করা ছিল, কিন্তু চেহারা আইডেন্টিক্যালি আমার মতো কিছুটা দেখা যাচ্ছিল। তো আমি তখন তাকে বললাম, দেখেন এই লোকটা আমি না। বলছে না, এটা তুমি। তো এরকম একটা অবস্থা ছিল, যেহেতু আমি নামাজের উদ্দেশ্যে যাচ্ছিলাম, আমার কাছে মানিব্যাগ ছিল না সেদিন, জাস্ট আমার পায়ে একটা স্যান্ডেল ছিল রাফিউজের এবং সাথে ফোন ছিল। তো তারা আমার পরিচয় যখন আর কি ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারছিলেন না, পরবর্তীতে আমি তাদেরকে দেখলাম যে আসরের নামাজের সময় পার হয়ে যাচ্ছে। তো আমার মধ্যে সেই কনফিডেন্সটা ছিল যে আমাকে ছেড়ে দেওয়া হবে, কারণ আমাকে খুব সম্ভবত ভুল করে নেওয়া হয়েছে। তো পরবর্তীতে আমি বললাম যে আমাকে একটু আসরের নামাজ পড়ার সুযোগ করে দেন। তখনই তারা আমাকে হাতে হ্যান্ডকাফ পরিয়ে, মাথায় জম টুপি, যেটাকে বলে কালো এক ধরনের টুপি থাকে ছোট, ওটা মাথায় পরানো হয়, এবং আমাকে সেটা ছিল দ্বিতীয় তলা ছিল, দ্বিতীয় তলা থেকে লিফটের 6 অর্থাৎ 7 তলায় আমাকে নিয়ে যায়। এবং লম্বা একটা করিডোর হাতের বামে পার হওয়ার পর সেখানে কেচি গেট এবং পাঞ্চ করার সিস্টেম সব কিছু ছিল। তো গেটটা খোলার পর আমি দেখতে পাই যে ছোট ছোট অনেকগুলো সেল, যেখান থেকে আগে থেকেই মানুষ মোটামুটি ভরা আছে। তো আগাম তথ্য দিয়ে রাখি, সেখানে 12টা সেল ছিল। তো আমাকে হাতের ডানে প্রথম সেলে নেওয়া হয় এবং
আমি বুঝতে পারি যে হয়তো আমি এখন হয়তো ইফতার করব, ইফতার পর হয়তো আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করবে বা এরকম কিছু, আমাকে ছেড়ে দেওয়া হবে। তো পরবর্তীতে তারা আমাকে ইফতার দিলে, ইফতার করার পর আমি সেদিন তারা আমার সাথে আর কথা বলেন। রাতের বেলা বলতেছে যে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমার বাসায় কথা বলবো আমরা। কিন্তু এরও 2 দিন পর তারা আমাকে ব্রাশ, পেস্ট এবং ট্রাউজার দেওয়ার পর আমি বুঝতে পারি যে কিছু একটা প্রলংড হতে যাচ্ছে আমার সাথে এই বিল্ডিংয়ে, অর্থাৎ দীর্ঘায়িত হবে কিছু একটা আমার সাথে। একদিন এক পুলিশ আমাকে বলতেছে যে তোমাকে তো ছেড়ে দেওয়া হবে। সেদিন তারা আমাকে নিচে নিয়ে যায় এবং নিচে নেওয়ার পর হচ্ছে আমার ওয়ান কাইন্ড অফ প্রোফাইল ক্রিয়েট করতেছে যে আমি কোথায় থাকি, কি, অর্থাৎ আমার ইনফরমেশনগুলো গ্যাদার করার ট্রাই করতেছিল। তো তখন আর কি আমাকে বলতেছে তোমাকে তো ছেড়ে দেওয়া হবে, তোমার পরিবার খুঁজতেছে। তো আমি আশ্বস্ত হই আমাকে তো ছেড়ে দেওয়াই হবে। কিন্তু পরবর্তীতে আমাকে ছেড়ে দেওয়া হয়নি। এটা ছিল আমার দ্বিতীয় দিন কোনো অফিসারের রুমে যাওয়া, এবং শেষমেশ তৃতীয় দিন আমাকে নেওয়া হয়। অর্থাৎ পুরো ডিটেনশনে আমাকে মাত্র 3বার জিজ্ঞাসাবাদ করা হয়, এবং শেষের বার যখন জিজ্ঞাসাবাদ করবে আমাকে, একজন পুলিশ তড়িঘড়ি করে এসে আমাকে খুলে, আমার সেলটা খুলে আমাকে নিচে নিয়ে যায়, এবং আমাকে যেই টিম আর কি ধরেছিল, অর্থাৎ সেই টিমের প্রধান এডিসি আহমেদুল ইসলাম, তিনি তার ডিসি অর্থাৎ তার বসকে বলতেছেন যে স্যার এই ছেলে তো আমাদের সমস্যা করে ফেলছে। পরবর্তীতে আমাকে বলছে এই তুমি একটু চেম্বারের বাইরে যাও। তখন তারা আমার ভার্সিটি থেকে আমার বন্ধুদের মানববন্ধন, তারপর মিছিল, তারপর আমাকে বাসা থেকে আমি যে মসজিদে নামাজের পর আমি হারিয়েছি, এক্সাক্ট সবগুলো যে ভিডিও ফুটেজ আমার মামা কালেক্ট করেছিলেন, সবগুলো কালেক্ট করে আর কি যখন লাস্টে আমাকে তুলবে, ওই তোলার ফুটেজটা 1 মাস পার হয়ে যাওয়ার কারণে ওটা আর মামা আনফর্চুনেটলি নিতে পারেনি, যার কারণে কালো মাইক্রোজ আমাকে তুলে নিয়ে গেছে, এটা স্পষ্ট ক্লিয়ার ছিল। কিন্তু পরবর্তীতে ওই ফুটেজটা আমাকে যে ধরে তুলে নিয়েছে ওইটা আর কালেক্ট করতে পারেনি। তো যখন আমাকে মামলা দিবে, অর্থাৎ সেদিনই আমাকে বলতেছে দেখো তোমাকে তো নিয়ে আসছি, এখন এমন একটা পরিস্থিতি হয়েছে তোমাকে রাখতেও পারতেছি না, ছাড়তেও পারতেছি না। তো আমরা তোমাকে একটা ছোট মামলা দিব, তুমি 1 সপ্তাহের মধ্যে বাসায় চলে যাবা। আমরা তোমাকে আর কি এখন যদি ছেড়ে দিই সেক্ষেত্রে আমাদের উপর উল্টা মামলা হবে। তাই বলছি স্যার আমাকে মামলা দিলে এখন আমার মানে আমার কি হবে বা আমার সাথে কী হবে আমি কিছুই বুঝতেছি না, আমার কি জেলে যাওয়া লাগবে, অর্থাৎ কিছুই আমি জানি না মূলত কী প্রসিডিউর হয়। তো বলতেছে যে না তুমি চলে যাবা, তবে যদি তুমি ম্যাজিস্ট্রেটের সামনে যাওয়ার পর বলো যে তুমি 3 মাস 5 দিন আগে তোমাকে ধরা হয়েছে, অর্থাৎ আমি টোটাল 97 দিন কাউন্টার টেরোরিজমের 7 তলায় ছিলাম, 3 মাস 5 দিন। যদি তুমি ম্যাজিস্ট্রেটের কাছে বলো তুমি 3 মাস 5 দিন আগে অ্যারেস্ট হয়েছো, তাহলে তোমাকে আরও 5টা মামলা দেওয়া হবে। তো এই কথা শুনে আমি ভয় পেয়ে যাই, এবং পরবর্তীতে তারা আমাকে 16 জুলাই রাতের বেলা আর কি যাত্রাবাড়ি থানায় আমাকে মাইক্রোতে বসাই, বলতেছে যে গ্রেপ্তার হয়েছে এরকম একটা নাটক তারা সাজায়। তো পরবর্তীতে যখন 17 জুলাই আমাদেরকে কোর্টে চালান করে, তখন ছিল মানে ওইটাই আমার মানে 3 মাস পর, এতদিন পর সূর্যের আলো শরীরে মানে পৌঁছে, মানে চামড়া জ্বলে যাচ্ছিল এরকম একটা অবস্থা। তো আল্লাহর অশেষ রহমতে আমাকে ম্যাজিস্ট্রেটের সামনে যেই স্বীকারোক্তি বা 164 যেটাকে বলে এখন আমরা বুঝি, তো সেটা আমাকে দিতে হয়নি। কিন্তু আমার সাথে আরেকজন কেস পার্টনার ছিলেন, তাকেও অনেক মাস আগে গুম করা হয়েছিল। তো এদের সবাইকে আর কি একত্রে জড়ো করে একটা মামলা সাজায় দেয় তারা, কেউ কাউকে চিন্তাও না, কিন্তু আমরা নাকি একজন আরেকজনের মানে সঙ্গী, মানে অকারেন্স করার জন্য। তো যাই হোক, তাকে যখন ম্যাজিস্ট্রেটের কাছে নেওয়া হয় তখন ম্যাজিস্ট্রেট বলে যে আপনার চেহারা এত ফ্যাকাশে কেন? বলতেছে স্যার আমাকে অনেক দিন আগে নেওয়া হয়েছে, এখন আমি কই আছি আমি এটাও বুঝতেছি না, এবং আমার সাথে কী হবে আমি কিছুই জানি না। তখন ম্যাজিস্ট্রেট হচ্ছে তার আর কি একটা ভিডিও করে, এটা ভিডিও করে তখন সরাসরি কাউন্টার টেরোরিজমের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এসিকে ফোন দিয়ে বলেন যে আপনারা কোন ক্ষমতার বলে মানুষকে এতদিন গুম রাখেন বা এতদিন ধরে আটকে রাখেন। তখন সে এটা মানে মজা করেই বললেন নাকি যে স্যার আমরা বিশেষ ক্ষমতা বলে তাদেরকে এভাবে ধরতে পারি। বলছে আচ্ছা ঠিক আছে। আর এই ছিল আমার গুম থেকে নিয়ে যাওয়া থেকে গুম পর্যন্ত আর কি অফিসিয়ালি তাদের সাথে আমার যে ইন্টারাকশনটা হয়েছে। বাকি গুমে থাকা অবস্থায় তারা মানে যে রুমটা ছিল সেটা ছিল 5 ফিট বাই 10 ফিট, এবং ভিতরে ছোট একটা ওয়াশরুম ছিল আলহামদুলিল্লাহ, গোসল করা বা নামাজের জন্য। এইটুকুই আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে ছিল। কিন্তু ওখানে একজন এসআই, একজন এএসআই এবং একজন কনস্টেবল, অর্থাৎ 2 জন 12 ঘন্টা করে গার্ড দিত।
এবং সেখানে যে খাবারটা দিত 3 বেলা সেটা ছিল জঘন্য রকমের খাবার, অর্থাৎ উচ্ছিষ্ট যে সকল খাবারগুলো থাকে মানে বক্সে, এই খাবারগুলো আমাদেরকে দেওয়া হতো। অধিকাংশ সময় মাছের মাথা অথবা লেজ দেওয়া হতো, যেটা আর কি খাওয়াই যেত না, একদম পচা। এবং সকালেই কোনো মতো একটা খিচুড়ি দিত, যেটা আসলে খেলেও গ্যাস হয়ে যেত। ওই গ্যাসের কারণে রাতেও খাওয়া যেত না, যার কারণে অধিকাংশ বন্দী আর কি রোজা থাকতে বাধ্য হতো। একটা কারণেই রোজা থাকতে বাধ্য হতো, কারণ তখন সেহরিতে এবং ইফতারে 10 টাকার বিস্কুট দিত, এবং ওইটাই আমাদের কাছে অনেক কিছু মনে হইতো। এবং এই গার্ডে থাকা অবস্থায় অনেক পুলিশ কনস্টেবল বা এএসআই ছিল, যারা খুবই বাজে আচরণ করতো। একবার শুধু বলতেছিলাম আমরা যে আমাদের কষ্ট হচ্ছে বা আমার কষ্ট হচ্ছে, বলতেছে এই আসামির মতো থাকবি। সরি, আমি আর কি একটু বেশি ক্যাজুয়ালি বলে ফেললাম, বাট আমাদেরকে এভাবেই বলতেছে যে আসামির মতো থাকবি, এভাবেই খাবি। এবং যদি পানিও চাওয়া হইতো রোজার সময়, মানে ইফতারের পর পানি দিত, তারা জঘন্য আচরণ করতো। আমরা অধিকাংশ সময় বোতল ওয়াশরুম থেকে নিয়ে পানি খেতাম। এইভাবে মূলত আমরা বা আমি 3 মাস 5 দিন থাকি ওখানে। থাকার পর যখন আমাদেরকে কেরানীগঞ্জ, এবার আমি একটু জেলের কিছু বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদেরকে কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হয় এবং কেরানীগঞ্জ কারাগারে নেওয়ার পর ওখানে আমরা আলাদা একটা সন্ত্রাস বিরোধী সেল, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে মামলাটা তারা আমাদেরকে দিয়েছে সেটা হচ্ছে যাত্রাবাড়ি থানায় আমাদের একটা মামলা হয় সন্ত্রাস বিরোধী আইনে। তো ওখান থেকে আমরা কেরানীগঞ্জে যাওয়ার পর সন্ত্রাস বিরোধীদের জন্য আলাদা একটা সেল থাকে, সেই সেলে আমরা আরও 2 দিন থাকলাম। থাকার পর আমরা কাশিমপুর কারাগারে চলে যাই এবং সেখানেও পরিস্থিতি একই রকম। একদিন হচ্ছে জেলার এবং সুপার তারা আর কি ফাইল করতে আসে। তারা বলতেছে যে সন্ত্রাস বিরোধী আইনের যারা আছে তাদের নিয়ে আমাদের একটু অ্যালার্জি আছে, একটু নেভারমেন্ট বলে চুলকানি আছে, এভাবে বলছে। অর্থাৎ যারা মানে ইসলামকে প্র্যাকটিস করতে চায়, নামাজ কালাম পড়তে চায়, একটু দাড়ি রাখতে চায়, টুপি রাখতে চায়, অর্থাৎ একটু সলিডভাবে চলতে চায়, এক কথা মানে গুনাহ থেকে বাঁচতে চায়, নর্মাল একটা মানুষ, তাকে তুলে একটা সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে দিছে। বলতেছে যে এটা নিয়ে আমাদের চুলকানি আছে। এবং এখানে একজন বিশেষ ক্যাডারও আসছিলেন, উনি মূলত হচ্ছেন চিকিৎসা, যেটা হেলথ ক্যাডার যেটাকে বলা হয়, স্বাস্থ্য ক্যাডার। একজন বিশেষ ক্যাডারকে এভাবে আনা হয়েছিল, তার ছিল FCPS পার্ট 2 পরীক্ষা চলে আসতেছিল। বলছে আমার যে FCPS পার্ট 2 পরীক্ষাটা আছে স্যার, আমাকে একটু পরীক্ষাটা দেওয়ার জন্য একটু বই আনার ব্যবস্থা করে দেন। তখন তো একদম আনসেন্সরভাবে বলতেছে যে সন্ত্রাস বিরোধীদের আবার কিসের ডাক্তারি, কিসের পরীক্ষা, আপনি বিশেষ ক্যাডারটার প্রমাণ কি? তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে বসিয়ে দেওয়া হয়। এবং তারা আমাদেরকে ওখানে বিশুদ্ধ পানি থেকে শুরু করে খাবার কোনো কিছুই আর কি বিশুদ্ধ ছিল না। আমাদেরকে শীতের সময় আমাদেরকে বাসা থেকে মোটা কম্বল আনার কোনো অনুমতি ছিল না। আমরা যেই সেল বা যে বিল্ডিংয়ে থাকতাম, বিল্ডিংটার নাম হচ্ছে শতাব্দী, সেটা একদম রোডের পাশে দিয়েছিল এবং প্রচুর বাতাস আসতো, ঠান্ডা হু বাতাস। এই বাতাস থেকে বাঁচার জন্য আমাদের হচ্ছে যেই ট্রান্সপারেন্ট যেই থাকে, পেপারগুলো থাকে সেলে দেওয়ার জন্য, এটাও আমাদেরকে তারা দিতে চায়নি, প্রোভাইড করতে চায়নি। বলতেছে তাদের সিকিউরিটি ইস্যু আছে, অর্থাৎ ভেতরে কি হচ্ছে দেখা যাবে না। যদিও আমরা বলতেছি একটা ট্রান্সপারেন্ট পর্দা দেন, আমাদের খুব কষ্ট হয়। এবং কি শীতে কম্বলও তারা দেয়নি। তো এভাবে করতে করতে একদিন হচ্ছে আমার প্রচুর অসুস্থ হয়ে পড়ি এবং পরবর্তীতে আমি মেডিকেলে যাওয়ার জন্য রিকোয়েস্ট করি, কিন্তু আমাকে ব্যাক করে দেওয়া হয় যে মানে মেডিকেল কর্তৃপক্ষ থেকে, শুধু একটা কারণেই, কারণ আমি সন্ত্রাস বিরোধী আইনের আসামি। তো বলতেছে যে না, আপনাকে রাখা যাবে না এখানে, আপনি চলে যান। এভাবে কয়েকবার আসা যাওয়া করতে করতে আমার হচ্ছে এখনও পর্যন্ত লিভারের সমস্যা হয়ে গিয়েছে একটা কারণে। তারপর আলহামদুলিল্লাহ আমি 11 মাস পর জামিনে ফেরত আসি। তো এই ছিল আমার বক্তব্য। আমি জামিনের পর বা অনেক লম্বা সময় পর আমি আসছি। আমি 2022 সালের 11 এপ্রিল গুম হই এবং পরবর্তীতে 16 জুলাই আমাকে বের করা হয় প্রথম, এবং তারপরে আরও 11 মাস, অর্থাৎ 2023 সালের খুব সম্ভবত জুন মাস এরকম সময় আমাকে ছেড়ে দেওয়া হয়। তো এরপরে আমি আমার একাডেমিক যে সকল পড়াশোনা সব কিছু শুরু করি, কিন্তু এখনও আমার যে মানসিক ট্রমা বা
কোনো কাজ করতে গেলে, ছোট একটা কাজ করতে গেলে অনেক বেশি চিন্তা করতে হয়, অনেক বেশি ভাবতে হয়, অর্থাৎ মাথা লোড নিতে পারে না। যার কারণে আমি যে বক্তব্যটা দিচ্ছি এটাও আমার মানে পূর্বপরি প্রস্তুতি বা গুছিয়ে বলার ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতা থাকতে পারে। এর জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।